আস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে প্রোনাউনের ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা ক্লাসে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন আমাকে যে আপনারা আমার কথা শুনতে পারছেন কিনা। সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আর কোনো বাইরের কোনো সাউন্ড হচ্ছে কিনা একটু আমাকে জানাবেন আপনারা। আমার কথা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা এবং কোনো সাউন্ড হচ্ছে কিনা, বাইরের কোনো সাউন্ড হচ্ছে কিনা আমাকে একটু জানাবেন আপনারা যে আপনারা আমার কথা শুনতে পারছেন কিনা বা আমার কথা ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন সবাই। আমাকে সবাই একটু কমেন্ট করে জানান যে কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা শুনতে পারছেন কিনা। হ্যাঁ সকলে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, সবাই ক্লিয়ারভাবে শুনতে পারছেন কিনা একটু বলবেন আমাকে। হ্যাঁ, অলরেডি 25 জন যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাদের। সবাই একটু যুক্ত হয়ে যান আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আমি আশিকুর রহমান, হ্যাঁ, আপনাদের সাথে ফ্রি ক্লাসে আছি এবং আমাদের আগামী 1 তারিখে শুরু হবে মূল ক্লাস। তার আগে আপনারা আমার সঙ্গে আমি মাঝে মাঝে আপনাদের কঠিন যেসব টপিকগুলো আছে তার উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং কে কোন টপিকটাতে দুর্বল বা কে কোন টপিকটা ভালো বুঝেন না ক্লাস করতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি 1 তারিখে আমাদের মেইন যে কোর্স শুরু হবে তার আগে আমি মাঝে মাঝে আপনাদের চাহিদা অনুযায়ী যার যেটা সমস্যা সেই টপিকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা দেখব প্রোনাউন, বিশেষ করে রিলেটিভ প্রোনাউনটা কিন্তু একটু অন্য প্রকার ভিতরে, অন্য যে প্রকারভেদগুলো আছে তার ভিতরে রিলেটিভ প্রোনাউনটা একটু কঠিন এবং এটা এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় দুইটার জন্যই সমপরিমাণ ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন দুইটা ক্লজ যুক্ত করতে যাবেন তখন কিন্তু আপনার এই রিলেটিভ প্রোনাউনের প্রয়োজন হবে। সে কারণে রিলেটিভ প্রোনাউনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা চেষ্টা করব প্রোনাউনের যতটুকু সম্ভব, পুরোটা শেষ করব না, তবে যতটুকু সম্ভব আমরা 40 মিনিট 45 মিনিটের মতো ক্লাসে
করার চেষ্টা করব। তারপরে আমরা বাকি অংশ হয়তো আগামী দিন বা একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন আমি নেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ইংলিশে আমি আপনাদের সঙ্গে পুরো কোর্সে আছি। আপনাদের যেটা সমস্যা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি যে কোনো সময় আপনাদের কমেন্টের উত্তর দিব। শুধু ক্লাসের ভিতরে না পারলেও যদি পরে ভুলে যান যে এখন মনে পড়ছে, আপনি যে কোনো মুহূর্তে আমার এই ক্লাসের নিচে কমেন্ট করবেন যে স্যার এইটা আর একটু বুঝিয়ে দেন বা এটা কী হবে, আমি অবশ্যই কমেন্টে অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি এখন ক্লাস শুরু করি। আমরা শুরু করব প্রোনাউন। হ্যাঁ, যারা যারা যুক্ত হয়েছেন তারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন এবং এর মাধ্যম দিয়ে অন্যরা এটা দেখার সুযোগ পাবে। হ্যাঁ, তাহলে আমরা এখন এই ক্লাসটা শুরু করে দিই। আমাদের আজকের টপিক হলো প্রোনাউন। আমার কথা কি আপনারা স্পষ্টভাবে শুনতে পারছেন বা আমার কথার বাইরে অন্য কোনো সাউন্ড হচ্ছে কিনা? যাক, আজকে 45 জন দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ আশা করি 53 জন হয়ে গেছে। আশা করব আজকে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। দেখেন, প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউন এর পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় সেন্টেন্স, সেটাকে বলা হয় প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন অর্থ সর্বনাম, যে শব্দ বা যে ওয়ার্ডটা সাধারণত নাউনের পরিবর্তে সেন্টেন্সে ব্যবহৃত হয় তাকে বলা হয় কি প্রোনাউন। অর্থাৎ আমরা বারবার নাউন ব্যবহার না করে ওই ওয়ার্ডটার প্রোনাউনটা কিন্তু ব্যবহার করব। এখন আমি আপনাদেরকে ভার্বের ক্লাসের দিন আপনাদেরকে আমি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব চেনা শিখেছিলাম। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা সেন্টেন্সের অবজেক্ট হতে পারে শুধুমাত্র নাউন এবং তার প্রোনাউন ফর্ম। এই দুটা পার্টস অফ স্পিচের বাইরে কিন্তু কখনো অবজেক্ট হতে পারে না। তাহলে আমরা প্রোনাউন শুরু করি। অর্থাৎ প্রোনাউন, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড সেটা প্রোনাউন। এটা পরীক্ষা কখনো আসবে না। প্রোনাউন কয় প্রকার? প্রোনাউন সাধারণত 8 প্রকার। এখন এর ভিতরে আমরা বলি নামগুলো একটু। পার্সোনাল প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ অবলিক এমপ্যাথিক প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। মোট 8 প্রকার। কিন্তু দেখেন, এখানে কিন্তু আমি রিফ্লেক্সিভ অথবা কি এমপ্যাথিক দুটা কথা বলেছি। তার মানে এখানে প্রোনাউন মোট কিন্তু 9 প্রকার, কিন্তু এখানে রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক এই দুটো প্রোনাউনটা একই রকম বা একই ধরনের কাজ করে এবং এর দেখতেও একই রকম, যার জন্য এই দুটাকে একটা প্রোনাউন হিসেবে ধরা হয়। আর সেই কারণে প্রোনাউন 9 প্রকার না হয় কয় প্রকার হবে? 8 প্রকার হবে। অর্থাৎ একটা প্রোনাউনের মানে দুইটা প্রোনাউন হচ্ছে একই, এজন্য এখানে আর 9 প্রকার হবে না, কয় প্রকার হবে? 8 প্রকার হবে। তাহলে কেন ইমপ্যাথিক প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউনকে আলাদা বলা হয় বা এর পার্থক্যটা কী আছে? সূক্ষ্ম একটা পার্থক্য, সেটা আমি আপনাদেরকে যখন ব্যাখ্যা করব তখন বলবো। তাহলে আমরা এখন প্রথমটা শুরু করব, সেটা হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা পার্সোনাল প্রোনাউন। দেখেন, আপনারা সবাই একটু কমেন্ট করবেন। প্রোনাউন থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে পরীক্ষায়। দেখেন, পার্সোনাল প্রোনাউনগুলো কি কি? আই, উই, ইউ, হি, সি, হি সি এবং দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবং আমি এই পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা লিখেছি। শুধু পার্সোনাল প্রোনাউনের কোন ফর্মটা লিখেছি? সাবজেক্টিভ ফর্মটা। সবাই আমার সঙ্গে একটু থাকবেন এবং আপনারা একটু কমেন্ট করবেন। শুধু চুপচাপ দেখলে হবে না, সবাই একটু কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের মারুফ স্যারও আছে, উনি দেখছে। অবশ্যই কি করবেন, আপনারা একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কখনও যদি আপনারা শুনতে না পারেন বা যদি মনে করেন কথা স্পষ্ট না বা সাউন্ড হচ্ছে, সেটাও কিন্তু আমাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন থেকে আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এবং পার্সোনাল প্রোনাউনের 5টা ব্যবহার আমরা এখানে ব্যাখ্যা করে আলোচনা করব। দেখেন, আমরা একটা চার্ট এখানে আঁকবো। এখানে খেয়াল করেন, এটা হলো সাবজেক্টিভ প্রোনাউন। এটাকে সাবজেক্টিভ প্রোনাউন। এটা হলো অবজেক্টিভ। প্রোনাউন। এটাকে বলা হবে পসেসিভ। পসেসিভের ভিতরে এটাকে বলা হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটাকে বলা হবে কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এরপরে থাকবে ডাবল পসেসিভ
অথবা এটার আরেকটা নাম হচ্ছে পসেসিভ প্রোনাউন, অর্থাৎ ডাবল পসেসিভ যেটা ওইটাই হলো পসেসিভ প্রোনাউন। সেটাই কি পসেসিভ প্রোনাউন। তাহলে ডাবল পসেসিভের আরেকটা নাম হলো পসেসিভ প্রোনাউন। এরপরে দেখেন এটাগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভের আরেকটা নাম হলো এমপ্যাটিক। এমপ্যাটিক প্রোনাউন, এমপ্যাটিক প্রোনাউন। তাহলে এই প্রোনাউনগুলো আমরা দেখেন সাবজেক্টিভ ফর্মটা সবাই লিখে ফেললাম, আই, উই, ইউ, হি, শি এবং দে। আমরা সাবজেক্টিভ ফর্মগুলো লিখে ফেলেছি। এবার সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ, আয়ের অবজেক্টিভ ফর্ম মি, এর পজেসিভ ফর্ম মাই, ডাবল পজেসিভ ফর্ম হলো মাইন, আর রিফ্লেক্সিভ ফর্মটা হলো মাই সেলফ। রিফ্লেক্সিভ ফর্মটা কি মাই সেলফ। দেখেন উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস, পজেসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, ডাবল পজেসিভ আওয়ার্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে আওয়ার সেলফস। দেখেন এইখানে আমি একটা সেলফ লিখেছি, একটা সেলফস লিখেছি। SELF লিখবো যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে, আর যখন প্লুরাল হবে তখন আমরা লিখবো SELVES, সেলফস। দেখেন ইউ হলো ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম ইউর, ডাবল পজেসিভ হচ্ছে ইয়োর্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে ইয়োর সেলফ, ইয়োর সেলফস। ইয়োর সেলফ, এখানে কিন্তু ইয়োর সেলফও হবে আবার ইয়োর সেলফস হবে, কারণ ইউ বলতে তুমি একজনকেও বোঝায় আবার তোমরা একাধিককেও বোঝায়। দেখেন হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হলো হিজ, ডাবল পজেসিভ হলো হিজ, আর রিফ্লেক্সিভ হলো হিম সেলফ। এরপরে খেয়াল করেন শি এর অবজেক্টিভ ফর্ম হলো হার, ডাবল পজেসিভ হলো হার, এই পজেসিভ অ্যাডজেক্টিভ হার, ডাবল পজেসিভ হলো হার সেলফ, আর রিফ্লেক্সিভ হচ্ছে হার সেলফস, সিঙ্গুলার এজন্য সেলফ হবে। দেখেন দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম, পজেসিভ অ্যাডজেক্টিভ হলো দেয়ার, ডাবল পজেসিভ হলো দেয়ার্স, আর রিফ্লেক্সিভ হচ্ছে দেম সেলফ। দেখেন এই চার্টটা কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। সবাই একটু কমেন্ট করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার ক্লাস কেমন লাগে, ভালো লাগে কিনা, আমার ক্লাস আপনারা চান কিনা একটু জানাবেন অবশ্যই। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এই চার্টটা কিন্তু মুখস্থ করব। আমি একবার বলেছি, এটা আমি আবার বলতে, এটা আপনারা সবাই জানেন, এটা মুখস্থ করে নেবেন আপনারা যারা না জানেন। এই চার্টটা কোনটার অবজেক্টিভ ফর্ম কোনটা, কোনটার তার পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, ডাবল পজেসিভ বা পজেসিভ প্রোনাউন কোনটা, রিফ্লেক্সিভ কোনটা, এই চার্টটা আপনারা পুরোটা মুখস্থ করবেন। আমি আরেকবার বলতে গেলাম না, এতে সময় নষ্ট হবে। এই চার্টটা আপনাদের সেভ করা থাকবে পেজে, আপনারা চার্টটা পুরো মুখস্থ করবেন। কারণ এই চার্টটা যদি মুখস্থ না করেন তাহলে পার্সোনাল প্রোনাউন থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষা আসবে সেগুলো আমরা সলভ করতে পারবো না। তাহলে আমরা এখন চলে আসি পার্সোনাল প্রোনাউনের ব্যবহার, অর্থাৎ পরীক্ষায় কি আসে, পার্সোনাল থেকে পরীক্ষায় প্রশ্নটা কেমন আসে বা কী ধরনের কোশ্চেন এসেছে এতদিন, আমরা সেই কোশ্চেনগুলো দেখব। তাহলে আমরা চলে আসবো পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। এই ব্যবহার আমরা 5টার মতো ব্যবহার করব, ব্যবহার থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। তাহলে পার্সোনাল প্রোনাউনের ব্যবহার 1, পার্সোনাল প্রোনাউনের 1 নম্বর ব্যবহার হলো যে সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে, সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন বসে। সাবজেক্টের জায়গায় কোন প্রোনাউন বসে, সাবজেক্টিভ প্রোনাউন বসে। তাহলে আমরা একটা উদাহরণ দিই, পরীক্ষায় উদাহরণটা এসেছে হাবিব,
আমাদের এখান থেকে কি হবে তাহলে গোয়ের এটাই তো আমাদের এটা পুরোটা সাবজেক্ট এখান থেকে আমাদের আই মাই প্রবলেম কথা ক্লিয়ার প্রবলেম নেট প্রবলেম হচ্ছে হাই প্রবলেম ভিতরে ঠিক করে আমাদের নেট সাপ্লাই ওদেরকে ডাকা হয়েছিল নেট প্রবলেমটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা বলেছিলাম সমস্যা দেখার জন্য এখন নেটটা ঠিক আছে এখন কি শোনা যায় কিছু বোঝা গেল না আবার ভালো হয় কথা কিছু বোঝা যাচ্ছে না কি শুরু হলো ভাই কথা কি এবার শোনা যায় নাকি এখনো সমস্যা হচ্ছে প্রবলেম আরে আল্লাহ এখনো কি কি যাচ্ছে না কিছু বোঝাচ্ছে না
এই যে ক্লাস তো কিছুই শুনতে হচ্ছে না, ক্লাস তো অফ হয়ে গেছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক নাই, কিছু চলতেছে না। 50 জন 70 জন উঠে গেছিলো, সব বেরিয়ে যাচ্ছে এখন, কিছু শোনা যাচ্ছে না তো। ওই দেখেন গাড় গাড় শব্দ হচ্ছে। এখন কি ঠিক হয়েছে বলেন তো একটু? এখন কি সমস্যার সমাধান হয়েছে নাকি ওই রকমই আছে? এখন কি শোনা যায়? এখন শোনা যাচ্ছে, ওকে, তাহলে আমরা এখন শুরু করি। এখন যদি শোনা যায় তাহলে দেখেন হাবিব অ্যান্ড আই গো দেয়ার, তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম হলো আই। সাবজেক্টিভ ফর্মটা কি? এখানে সাবজেক্টিভ ফর্ম হলো আই। দেখেন নেইদার জন নর আই মি মাই মাইন I me not, I me my mine have been to the opera. বলেন তাহলে এই যে হ্যাভ হলো এখানে ভার্ব, তাহলে হ্যাভের আগে নেইদার জন নর আই মি মাই মাইন এই পুরোটা পর্যন্ত হলো সাবজেক্ট। এখন কি ক্লিয়ার হয়েছে না? এখন ক্লিয়ার হয়েছে? দেখি কালকেই ডেটের প্রবলেমটা সমাধান করা যায় কি না সেটা একটু দেখছি। আর দেখেন তাহলে এইখানে আই হবে, সাবজেক্টের জায়গায় কী হবে? আই। সাবজেক্টের জায়গায় কী হবে? আই হবে। এরপর 2 নম্বরটা দেখেন, মেইন ভার্ব বা অবজেক্টের জায়গায় অথবা মেইন ভার্বের পরে, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে। মেইন ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে অবজেক্টের জায়গায় অথবা মেইন ভার্ব। এখন কি ক্লিয়ার হয়েছে সবাই? একটু বলেন তো এখন ক্লিয়ার কিনা, একটু বলেন তো সবাই। তাহলে অবজেক্টের জায়গা বা মেইন ভার্বের পরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। দেখেন তাহলে আমি যদি বলি আই লাইক হি, হিম, হিজ অথবা হিমসেলফ, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? আই লাইক। এটা কিন্তু একটা মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরে থাকে কি? অবজেক্ট। তাহলে অবজেক্টের জায়গায় যদি অবজেক্টিভ ফর্ম বসাতে হয় তাহলে হি, হিম, হিজ, হিমসেলফ, এর ভিতরে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে? অবজেক্টিভ ফর্ম হলো হিম। অবজেক্টিভ ফর্মটা কি? হিম। তাহলে এখানে আই লাইক হিম, অর্থাৎ অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম হিম হবে। অ্যাজ দেন, হ্যাঁ আমরা সবগুলোতে আসবো, সমস্যা নেই, আমি সবগুলোই আপনাদেরকে বলবো। দেখেন অবজেক্টের জায়গায় কি হবে? অবজেক্টিভ ফর্ম। এরপরে মেইন ভার্বের পরে কিন্তু অবজেক্টিভ ফর্ম হলেও বি ভার্বের পরে বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, অর্থাৎ এই যে বি ভার্বগুলো, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে। বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম বসলেও বি ভার্বের পরে কিন্তু সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে দেখেন ইট ইজ আই, মি, মাই, মাইন, হু অ্যাম, টু ব্লেম। দেখেন এই যে একটা বি ভার্ব, ইজ কি ভার্ব? বি ভার্ব।
তাহলে বি ভার্বের পরে এখানে কোন ফর্ম বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। দেখেন, ইট ইজ, আই, মি, মাই, মাইন। ইট ইজ, আই, মি, মাই, মাইন, হু came running into the classroom। দেখেন, এই দুইটা উদাহরণ থেকে আমরা দেখি। এবার ক্লিয়ার কিনা ইট ইজ? হ্যাঁ, একটু ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। দেখেন, আমাদের নেট প্রবলেমটা হচ্ছে এবং এইটা প্রবলেমটা হয়তো 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আশা করি আপনাদের পেইড ব্যাচ 1 তারিখ শুরু হবে, তার আগেই, অর্থাৎ আমি আজকেই কথা বলছি, হয়তো 1-2 দিনের ভিতরে। আজকে একজন এসেছিলো দেখতে, 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ক্লাসটা মিস করে ফেললাম না, এখন থেকে শুরু করেন ইনশাল্লাহ, এখন দেখলে হবে। মিস করেন নাই, আপনি একটু মিস করেছেন। দেখেন, ইট ইজ আই, তাহলে ইট ইজ কী হবে? আই, অর্থাৎ বি ভার্ব। বি ভার্বের পরে কোন প্রোনাউন? আপনারা এই তিনটাকে স্টার দিয়ে রাখতে পারেন, অর্থাৎ এই যে রুলটা, 3 নম্বর রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বি ভার্বের পরে কি? সাবজেক্টিভ প্রোনাউন। ইট ইজ আমাদের শুনলে ভালো মনে হয় ইট ইজ মি হবে, কিন্তু না, ইট ইজ আই হবে। ইট ইজ কখনও কিন্তু মি হবে না। আমাদের শুনতে বা বলতে গেলে ভালো লাগে যে ইট ইজ মি, না, ইট ইজ আই, অর্থাৎ বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? এরপরে দেখেন, এইটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে, যে এই যে হু এর পূর্বে অ্যান্টিসিডেন্টটা আই, তাহলে এর পূর্বে কি হয়? এরপরে আইয়ের জন্য এখানে অ্যাম হয়েছে, এখানে আইয়ের জন্য অ্যাম হয়েছে। তাহলে ইট ইজ আই হু কাম রানিং ইনটু দ্য ক্লাসরুম। তাহলে বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন। 4 নম্বর উল্টা আমরা দেখব অ্যাজ এবং দেন। অ্যাজ এবং দেন এর পরে সাধারণত সাবজেক্টিভ ফর্ম বসে। সাবজেক্টিভ ফর্ম বসে। এখন কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাজ এবং দেনের পরে অবজেক্টিভ ফর্ম বসতে পারে, রিফ্লেক্সিভ ফর্মও বসতে পারে। এই জন্য আমরা লিখলাম অ্যাজ এবং দেনের পরে সাধারণত সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ অধিকাংশ সময় অ্যাজ এবং দেনের পরে সাবজেক্টিভ ফর্ম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন অবজেক্টিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম হয়। তাহলে দেখেন, হি ইজ taller than I, me, my, mine। হি ইজ taller than, তাহলে দেনের পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম আই। দেনের পরে সাবজেক্টিভ ফর্ম হবে আই। তারপরে দেখেন, রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই, মি, মাই, মাইন। তাহলে অ্যান্সার কোনটা হবে? দেখেন, এইখানে অ্যাস ডট অ্যাস বসে পজিটিভ ডিগ্রিতে। অ্যাস ডট অ্যাস কোন ডিগ্রিতে বসে? পজিটিভ ডিগ্রিতে। আর পজিটিভ ডিগ্রিতে কিন্তু কোনো তুলনা করা বোঝায় না। পজিটিভ ডিগ্রিতে কি করা বোঝায় না? তুলনা করা বোঝায় না। দুইজনের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ ডিগ্রি হয়, আর 2-এর অধিকের মধ্যে তুলনা করলে সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু পজিটিভ ডিগ্রিতে কখনো তুলনা করা বোঝায় না, মতো বা সদৃশ্য। পজিটিভ ডিগ্রিতে কী বোঝায়? মতো বা সদৃশ্য। তাহলে রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই। রহিম ইজ অ্যাজ টল অ্যাজ আই, অর্থাৎ অ্যাজ এবং দেনের পরে সাধারণত কী বসে? পজিটিভ বসে, সাবজেক্টিভ ফর্ম বসে। তারপর একটা দেখেন, এরপরের ব্যবহারটা হলো 5 নম্বর ব্যবহার, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, খেয়াল করেন। তাহলে প্রিপোজিশনের পরে কী বসে? অবজেক্টিভ ফর্ম বসে। যেমন পরীক্ষা এসেছে, বিসিএস পরীক্ষা বা প্রাইমারি সব জায়গায় কোশ্চেন এসেছে, ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন
between you and me, I, me, my, mine. Distribute the money between I, me, my, mine. Distribute the money between I, me, my, mine. দেখেন তাহলে এই বিটুইনটা ডিস্ট্রিবিউট দ্য মানি বিটুইন আই, মি, মাই, মাইন। তাহলে এই বিটুইনটা হলো এখানে একটা প্রিপোজিশন। বিটুইনটা কি একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে? অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ মি হবে। প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হবে। ডিস্ট্রিবিউট দ্য মানি, টাকাগুলো বন্টন করে দাও। বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে টাকাগুলো বন্টন করে দাও। তাহলে এই হ্যাঁ মি হবে। গুড। এরপরে দেখেন দেখেন 6 নম্বরটাও ইম্পর্টেন্ট পরীক্ষা কোশ্চেন। এটা হচ্ছে নাউন এবং জিরান্ড, অর্থাৎ নাউন যা ভার্ব আইএনজি যখন নাউনের মতো কাজ করে তখন সেটার নাম হয় জিরান্ড। তাহলে নাউন এবং জিরান্ডের পূর্বে, নাউন এবং জিরান্ডের পূর্বে, এটা কিন্তু পরে না, বাকিগুলো আগেরগুলো সব পরে বসতো, আর এটা কিন্তু পূর্বে। তাহলে জিরান্ড এবং নাউনের পূর্বে পজেসিভ, নাউন এবং জেরান্ডের পূর্বে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ কিন্তু প্রোনাউন না, পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। নাউন এবং জেরান্ডের পূর্বে কি বসে? পজেসিভ অ্যাডজেক্টিভ বসে। যেমন পরীক্ষায় এসেছে হি ইনসিস্টেড অন আই, মি, মাই, মাইন, আই, মি, মাই, মাইন গোয়িং দেয়ার। এটা কিন্তু বিগত সালে একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই যে গোয়িং, এই যে ভার্ব প্লাস আইএনজি, এর আগে যদি কোনো প্রোনাউন বসে সেই প্রোনাউনটা কি হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হবে। দেখেন পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা দেওয়া আছে? মাই। পসেসিভ অ্যাডজেক্টিভ এখানে কোনটা দেওয়া আছে? মাই। তারপরে আমি দেখেন দিস ওয়াজ ইজ আই, মি, মাই, মাইন, ওয়াস। এই ওয়াসটা কিন্তু একটা নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসে? পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। তাহলে মাই হবে। এখন একটু খেয়াল করেন, আপনাদের এখানে যে জায়গাটায় ভুল হবে বা যেটাতে আপনারা কনফিউশনে পড়বেন সেই জায়গাটা হলো এইখানে প্রিপোজিশন ওয়ান দেওয়া আছে, আর প্রিপোজিশনের পরে আমরা জানি অবজেক্টিভ ফর্ম মি হওয়ার কথা। এইখানে আছে একটা বি ভার্বের পরে একটা সাবজেক্টিভ ফর্ম হয়, তার মানে এখানে আই হওয়ার কথা। তাহলে আমরা এখানে সবাই একটু খেয়াল করেন, এই জায়গাটা আপনারা ভুল করবেন। সেটা হলো ইনসিস্টেড ওয়ানের পরে অবজেক্টিভ ফর্ম ই হবে, আবার ইজের পরে বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম হবে। কিন্তু এই শেষে যে ভার্ব আইএনজি এবং নাউন দেওয়া আছে, আবার এখানে প্রথমে প্রোনাউন এবং বি ভার্ব দেওয়া আছে। আমরা প্রথমে শেষে যদি ভার্ব আইএনজি বা নাউন থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে এই প্রিপোজিশন বা নাউনকে কোনো গুরুত্ব দিব না, অর্থাৎ এইটা অনুযায়ী আমরা পরবর্তী প্রোনাউনটা বা অ্যাডজেক্টিভটা নিব না। আমরা কি করব? আগে ভার্ব আইএনজি পরে ভার্ব আইএনজি এবং অথবা নাউন থাকলে এর আগে অবশ্যই পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম নিতে হবে। সেক্ষেত্রে ওয়ান অনুযায়ী আপনি মি এবং ইজ অনুযায়ী কখনো আই নিতে পারবেন না। আমার এই কথাটা বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। আপনাদের অনেক সময় এটা কনফিউশন হবে। আমি অফলাইনে ক্লাস নিতে যে যখন আমি এই উদাহরণ দুটো লিখি, ওরা এই কোশ্চেনগুলো করে যে স্যার এখানে তো ওয়ান আছে, তাহলে আমরা মি নিব না কেন? আবার যখন ইজ আছে আমরা আই নিব না কেন? কারণ এই দুটো অনুযায়ী আমরা নিতে পারবো না, কারণ এর পরেই কি আছে? ভার্ব আইএনজি এবং নাউন আছে। যদি নাউন থাকে বা শেষে ভার্ব আইএনজি থাকে তাহলে আমাদের অবশ্যই তার আগে অ্যাডজেক্টিভ ফর্ম অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম নিতে হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হলো আমি এই লাস্টের যে বাক্যটা আমি লিখেছি এই বাক্যটাকে আমি কিন্তু এইভাবেও লিখতে পারি, দিস ওয়াজ ইজ মাইন। দিস ওয়াজ কি? মাইন। এই যে বাক্যটা, এই বাক্যটাও সঠিক, এই বাক্যটাও সঠিক, দুটো বাক্য কি এইখানে সঠিক। তাহলে এইখানে দুইটা বাক্য কিন্তু দুইটাই সঠিক। দেখেন এখানে খেয়াল করেন, মাই ওয়াস,
এই যে মাই ওয়াচ মানে আমার ঘড়ি, মাইন মানেও কি, এখানে মাইন বলতেও কিন্তু আমার ঘড়িকে বোঝাচ্ছে। আমি যদি বলি হার কি পেন, তাহলে এখানে আমি লিখতে পারি হার্স। আমি যদি লিখি দেয়ার বুক, এর পরিবর্তে আমি লিখতে পারি দেয়ার্স। তার মানে এইখানে দেখেন, এইখানে কথাটা হলো যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই দুটাকে রিপ্লেস করে আমরা পসেসিভ প্রোনাউন লিখতে পারি। তো পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন দুইটা একসাথে অর্থ করলে যেটা হয়, শুধুমাত্র পসেসিভ প্রোনাউন অর্থ করলেও কিন্তু তাই হয়। অর্থাৎ এখানে আমরা দুইটা শব্দ লিখে আমরা সময় এবং শ্রম বাঁচাতে আমরা কিন্তু সেখানে শুধুমাত্র পসেসিভ প্রোনাউনটা লিখে দিতে পারি। তাহলে দিস ওয়াচ ইজ মাই ওয়াচের যে অর্থ, দিস ওয়াচ ইজ মাইনের সেই অর্থ। অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে রিপ্লেস করে আমরা লিখতে পারবো পসেসিভ প্রোনাউন। আর পসেসিভ প্রোনাউনের আরেকটা নাম হলো ডাবল পসেসিভ। পসেসিভ প্রোনাউনের আরেকটা নাম কি? ডাবল পসেসিভ। তাহলে পার্সোনাল প্রোনাউন থেকে আমরা যে 6টা ব্যবহার শিখলাম, এই 6টা ব্যবহার যদি আমরা মনে রাখতে পারি, ইনশাল্লাহ পার্সোনাল প্রোনাউন থেকে কোনো কোশ্চেন আসলে আমাদের আর ভুল হবে না। এবং এই যে 6টা পার্সোনাল প্রোনাউনের ব্যবহার আমি লিখিয়েছি, এর বাইরে আপনাদের আর পড়ার কোনো দরকার নেই। তবে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হলো নান বাট এরপরে সাবজেক্টিভ ফর্ম। নান বাট এরপরে কি? সাবজেক্টিভ প্রোনাউন বসবে। আর এভরিওয়ান বাট সামওয়ান বাট, এভরিওয়ান বাট সামওয়ান বাট, অথবা এখানে যদি থাকে, অর্থাৎ এইগুলোর পরে সবসময় কি হবে? অবজেক্টিভ প্রোনাউন হবে। কি হবে? অবজেক্টিভ প্রোনাউন হবে। এগুলো কি হবে? অবজেক্টিভ প্রোনাউন। তাহলে নান বাটের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু অন্য এইখানে আরও যদি কোনো শব্দের পরে বাট থাকে, সেক্ষেত্রে অন্য সকল বাটের পরে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন হবে। শুধুমাত্র নান বাট থাকলে তারপরে সাবজেক্টিভ প্রোনাউন হবে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এইটা থেকে তেমন কোশ্চেন আসেনি বা আসার সম্ভাবনাও কম। তবে আগে যে 6টা ব্যবহার আমি লিখেছি, এই 6টা ব্যবহার কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন কিনা আপনারা বলেন? তাহলে পার্সোনাল প্রোনাউনটা শেষ করলাম। এখন ইমপার্সোনাল প্রোনাউন হলো ইট। ইমপার্সোনাল প্রোনাউনটা কি? ইমপার্সোনাল প্রোনাউন কোনটা? ইটটাকে ইমপার্সোনাল প্রোনাউন বলা হয়। এটা কিন্তু শুধুমাত্র বস্তু না, অব্যক্তিবাচক একটা প্রোনাউন হলো ইট। অব্যক্তিবাচক একটা প্রোনাউন কি? ইট। কারণ অব্যক্তিবাচক বলতে কিন্তু আপনার শুধুমাত্র বস্তুকে বোঝায় না। বস্তু, শিশু এবং নিম্ন শ্রেণীর প্রাণী, বস্তু, শিশু এবং নিম্ন শ্রেণীর প্রাণী, এই সবগুলোকে বলা হয় অব্যক্তিবাচক। যেমন নিম্ন শ্রেণীর প্রাণী কাকে বলা হয়? যেমন নিম্ন শ্রেণীর প্রাণী হলো হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বেজি, বাঘ, সিংহ, এই জাতীয় যত প্রাণী আছে সবগুলো কি? নিম্ন শ্রেণীর প্রাণী বা ইতর প্রাণী। তাহলে বস্তু, শিশু এবং নিম্ন শ্রেণীর প্রাণী এগুলোর হলো কি? এগুলোর পরিবর্তে ইট বসে। অর্থাৎ ইটটাকে বলা হয় ইমপার্সোনাল প্রোনাউন। মাহিম দেওয়ান সিয়াম ভাই বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, সবাই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় 2023-24 একটা প্রশ্ন এই লাস্ট পরীক্ষায় অ্যাডমিশনে ছিল, ইট এর প্লুরাল ফর্ম কি? ইট এর প্লুরাল ফর্ম কি? আমি অপশন দিচ্ছি। ইট এর প্লুরাল ফর্ম ইটস, ইটের প্লুরাল ফর্ম ইট অ্যাপোস্ট্রফেস, ইটের প্লুরাল ফর্ম ইটি থেকে গেল, ইটের প্লুরাল ফর্ম দে। অর্থাৎ অপশনে 4টা অপশন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় গত বছরে কোশ্চেনটা। ইটের প্লুরাল ফর্ম কি? ইটস, ইট অ্যাপোস্ট্রফেস, ইট এবং দে। আপনারা একটু অ্যান্সার করবেন সবাই। ইটের প্লুরাল ফর্ম এখানে কোনটা হবে? ইটের প্লুরাল ফর্ম কোনটা হবে? কয়েকজন অ্যান্সার করা শুরু করেছে। হাসি মধু আপু লিখেছে দে। হাসি মধু আসলে ছেলে কি মেয়ে আমি জানি না, দে লিখেছে। হ্যাঁ, তারপরে মুক্তা বলছে ইট, মাহিম বলেছে দে, হাসি মধু আবার অ্যান্সার করেছে দে। হ্যাঁ, জানেন না জানেন, ভুল হলেও সমস্যা নাই, ভুল হলেও কি হবে না? কোনো সমস্যা হবে না।
তাহলে একটু বলেন যে এটা আপনারা বুঝতে পেরেছেন কি না, একটু বলেন যে এটা আপনারা বুঝতে পেরেছেন কি না। দেখেন এটা হ্যাঁ দে হবে, অনেকেই দে বলছে। দেখেন ইটের প্লুরাল ফর্ম কিন্তু দে, অনেকে মনে করে ইটস, এই ইটসটা মানে হচ্ছে ইটের, ইটস হলো ইটের অ্যাপোস্ট্রফ পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো ইহার, এই ইটস অর্থ হলো ইহার, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এই ইটসটা হলো ইটের পরে ইজ, ওয়াজ, অবলিক কি হ্যাজ, ইজ ওয়াজ অবলিক হ্যাজ, এই যে ইট অ্যাপোস্ট্রফ এস দিলে এটাকে বোঝায় ইটের পরে ভার্ব। আর দে হলো ইটের প্লুরাল ফর্ম, অর্থাৎ ব্যক্তির প্লুরাল ফর্ম দে, বস্তুর প্লুরাল ফর্ম কি দে, অর্থাৎ ব্যক্তির প্লুরাল ফর্ম কি দে এবং বস্তুর প্লুরাল ফর্ম কি দে। আমি মেয়ে হাসি মধু বংশী গোত্রে, হ্যাঁ আচ্ছা, কারণ হাসি মধু এটা তো বোঝা যায় না যে আসলে ছেলে নাকি মেয়ে, এখন বুঝলাম যে মেয়ে, তাহলে ইটের প্লুরাল ফর্ম কি দে। আমরা এর পরের প্রকারভেদটা একটু দেখি। পরের প্রকারভেদ হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখেন ইন্টারোগেটিভ প্রোনাউন মানে যে প্রোনাউন দ্বারা কি করা হয়, কোনো প্রশ্ন করা হয়, যেমন হু, হুম, হুইস, হু, হুম, হোয়াট, হাউ, অর্থাৎ যে WH ওয়ার্ডগুলো, এগুলো কি ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন যদি পরীক্ষায় আসে হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ হু বা হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ হুম, এই হু হুম কিন্তু রিলেটিভ প্রোনাউনও হয় আবার ইন্টারোগেটিভ প্রোনাউনও হয়। তাহলে কখন ইন্টারোগেটিভ হবে আর কখন রিলেটিভ হবে? যখন এই প্রোনাউনগুলো দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে তখন সেটা হবে, যখন সেইটা হবে, স্যার সিঙ্গুলার ও প্লুরাল একটু বুঝিয়ে দেন, অনেক সময় সমস্যা হয়। সিঙ্গুলার, দেখেন সিঙ্গুলার হলো, সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন। সিঙ্গুলার মানে কি? এক বচন। কোনো ব্যক্তি বা বস্তুর যদি একটা বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার। যেমন আমার কাছে একটা পেন আছে তাহলে এটা সিঙ্গুলার, আমার কাছে 10টা পেন থাকে তাহলে এটা প্লুরাল। ব্যক্তির ক্ষেত্রে যদি একজন ব্যক্তির নাম বলা হয়, একজন ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হবে সিঙ্গুলার। যদি 2-4 জন বা তার অধিক ব্যক্তিকে বোঝানো হয় তখন সেটা হবে প্লুরাল। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, যেমন আমি লিখলাম কাউ, কাউস, আমি লিখলাম গো আর লিখলাম গোস। এখন খেয়াল করেন এই দুটা কিন্তু এই দুটা কিন্তু নাউন, এই দুটা কি নাউন আর এই দুটা কি ভার্ব। এখন নাউনের ক্ষেত্রে এইটা হলো সিঙ্গুলার, এটা কি নাউনের ক্ষেত্রে এটা কিন্তু সিঙ্গুলার আর এটা কি প্লুরাল, এটা হলো প্লুরাল। আর ভার্বের ক্ষেত্রে এটা হলো প্লুরাল আর এইটা হলো সিঙ্গুলার। অর্থাৎ নাউনের শেষে যদি S/S যোগ করা হয় তাহলে সেটা হয় প্লুরাল, আর নাউনের শেষে যদি S/S যোগ না করা হয় সেটা হয় সিঙ্গুলার। আর ভার্বের শেষে যদি S/S যোগ করা হয় তাহলে সেটা হয় সিঙ্গুলার, আর ভার্বের শেষে S/S যোগ না করলে সেটা হয় প্লুরাল। এখন আমরা জানি যে S/S থাকলেই শুধু সেটাকে প্লুরাল হয়, তা না। নাউনের শেষে যদি S/S থাকে সেটা হবে প্লুরাল, আর ভার্বের শেষে S/S থাকলে সেটা হয় সিঙ্গুলার, আর নাউনের শেষে S/S না থাকলে হয় সিঙ্গুলার, আর ভার্বের শেষে S/S না থাকলে হয় প্লুরাল। এটা কিন্তু আপনারা মনে রাখবেন। প্লুরাল মানে একজন বা একটাকে বোঝায়, এই সিঙ্গুলার মানে একজন বা একটাকে বোঝায়, আর প্লুরাল মানে একের অধিক ব্যক্তি বা একের অধিক বস্তুকে বোঝায়। কথা বুঝছেন? তাহলে দেখেন প্রশ্ন করা বুঝাবে, তাহলে হু আর ইউ, হু আর কি ইউ, হ্যাঁ বলেন হুম ডু ইউ লাভ। তাহলে হু আর ইউ তুমি কে, হুম ডু ইউ লাভ তুমি কাকে ভালোবাসো। এই যে হু হুম এগুলো সব কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো সব কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছেন কিনা বলেন? এরপরে আমরা আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে আমরা শিখব কোনটা? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেট মানে হচ্ছে বন্টন করা বা ভাগ করা। ডিমনস্ট্রেট প্রোনাউন মানে বন্টন করা বা ভাগ করা। ভুল ধারণা, সিঙ্গুলারের শেষে সবসময় এস থাকে,
হ্যাঁ, সিঙ্গুলারে ভার্বের শেষে যদি এস বাই এস থাকে সেটা আবার শুনে নেন, হাসি মধু আপু আবার শোনেন, ভার্বের শেষে যদি এস বাই এস যুক্ত থাকে সেটা হয় সিঙ্গুলার, আর ভার্বের শেষে এস বাই যুক্ত না থাকলে সেটা হয় প্লুরাল। আর নাউনের ক্ষেত্রে ঠিক ভার্বেরটা ঠিক উল্টাটা হবে, নাউনের শেষে যদি এস বাই এস থাকে সেটা হয় প্লুরাল, আর নাউনের শেষে এস বাই এস না থাকলে সেটা হয় কি সিঙ্গুলার। তাহলে ভার্বের শেষে এস বাই এস থাকলে কি সিঙ্গুলার, না থাকলে প্লুরাল, নাউনের শেষে এস বাই এস থাকলে প্লুরাল, না থাকলে সিঙ্গুলার। একটা মনে রেখে বলবেন, আরেকটা ঠিক উল্টা। হ্যাঁ, আশি মধ্যপুর এবার ক্লিয়ার হয়েছে। দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো হলো যে প্রোনাউন দ্বারা কোনো কিছু নির্দেশ করে, বন্টন না, ভুল হয়েছিল। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো দ্বারা নির্দেশ করা বোঝাবে যে এইটা নাকি ওইটা নাকি সেটা নাকি ওটা, অর্থাৎ যে প্রোনাউন দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা বোঝাবে যে আমি এই জিনিসটাকে বোঝাচ্ছি নাকি ওইটাকে বোঝাচ্ছি নাকি সেটাকে বোঝাচ্ছি নাকি ওটাকে বোঝাচ্ছি, কাছেরটাকে বোঝাচ্ছি নাকি দূরেরটাকে বোঝাচ্ছি, কাছেরটা সিঙ্গুলারকে বোঝাচ্ছি নাকি দূরেরটা সিঙ্গুলারকে বোঝাচ্ছি, নাকি কাছেরটা প্লুরাল নাকি দূরেরটা প্লুরাল, এই ধরনের কথা যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে হ্যাঁ কী হবে, এই যে আমাদের মারুফ ভাই একটা করেছে যে আমাদের 1 তারিখ রাত 8টা থেকে নিবন্ধন ব্যাচের ক্লাস শুরু হবে, আর আমি আপনাদের সাথে থাকবো ইংলিশের জন্য, আরও বাংলা ইংলিশে সব ম্যাথে বস টিচাররা থাকবে। আপনারা সবাই এখানে কোর্সে অ্যাড হতে পারেন এবং আস্থা রাখতে পারেন মারুফ ভাইয়ের ফেজে বা মারুফ ভাইয়ের এই টিচার্স প্যানেলের সঙ্গে। হ্যাঁ, খুব অল্প টাকায়, মাত্র 800 টাকায় আপনারা অনেকগুলো ক্লাস পাচ্ছেন, খুব ভালো একটা সার্ভিস ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, তাহলে দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো যে প্রোনাউন দ্বারা নির্দেশ করবে, যেমন এখানে দিস, দিস, দ্যাট, দিস, দোজ। এই দিসের সিঙ্গুলার, এই দিস হলো সিঙ্গুলার আর তার প্লুরাল হলো এই দিস, এই দ্যাটের দ্যাট হলো সিঙ্গুলার, এটার প্লুরাল হলো দ্যাট, দোজ। দেখেন এই দিস মানে এই দিস মানে কাছে বোঝাইতে এটা, আর এই দিস মানে কাছে বোঝাতে একটা হলে দিস, কাছে বোঝাতে অনেকগুলো হলে টিএইসিএসি প্লুরাল, আর এই দূরে একটা বোঝাইতে দ্যাট, আর দূরে একাধিক বোঝাইতে দোষ। তার মানে এই টিএইচআইএস এর প্লুরাল হলো টিএইচইএসি, আর টিএইচএটি দ্যাট এর প্লুরাল হলো কি দোষ। এখন পরীক্ষায় আসতে পারে, যেমন 36তম বিসিএসের একটা প্রশ্ন ছিল দ্যাট ইজ ড্যাশ প্রোনাউন। 36তম বিসিএসের কোশ্চেনটা কী ছিল? দ্যাট ইজ ড্যাশ প্রোনাউন। ক্লাস শুরু হবে ভাই 1 তারিখ থেকে, এবং নামে মাত্র একটা পেমেন্ট মারুফ স্যার নির্ধারণ করেছে, সেটা হলো 800 টাকা। আর 800 টাকার মাধ্যম দিয়ে আপনারা 4 সাবজেক্টের 4 জন এক্সপার্ট টিচারের ক্লাস আপনারা পাচ্ছেন 400 টাকা, বেশি না। অর্থাৎ 19তম নিবন্ধনের জন্য আপনাদেরকে ফুল সার্ভিসটা দিবে, এবং নির্দিষ্ট ক্লাস ছাড়াও যদি প্রয়োজন হয় আপনাদেরকে সে ক্লাসও সে দিবে। হ্যাঁ, আপনারা সবাই অ্যাড হয়ে যান এখানে। দেখেন তাহলে 36তম বিসিএসের কোশ্চেনটা ছিল দ্যাট ইজ ড্যাশ প্রোনাউন। দ্যাট কোন ধরনের প্রোনাউন? অপশনে দেওয়া ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে অ্যান্সার কোনটা হবে? দ্যাট হলো একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশ করে যে দ্যাট দ্বারা বোঝায় ওইটা, মানে ওখানে একটাকে সিঙ্গুলার দূরে একটা বোঝালে তাকে বলা হয় দ্যাট। এরপরে খেয়াল করেন, না এটা ইনডেফিনিট, সো সাস এ দুটোও কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু এ দুটো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না। সো সাস এ দুটো কিন্তু ইনডেফিনিট না, এ দুটোও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়, কিন্তু এ দুটো পরীক্ষা বেশি আসে না, এই 4টা থেকে আসে, এই জন্য 4টাকে আলোচনা করা হয় বেশি। দেখেন পরীক্ষা এভাবে আসতে পারে, দিস ইজ মাই বুক। দিস ইজ কি? মাই বুক। এই দিসটা কোন পার্টস অফ স্পিচ? এইবার আসলো দিস বুক ইজ মাইন, অথবা দিস বুক ইজ মাই বুক, অথবা দিস বুক ইজ কি? মাই বুক। কারণ মাইন অর দ্য, মাই বুকও তাই। আমি বলেছি পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনকে রিপ্লেস করে আমরা কি লিখতে পারি? পসেসিভ প্রোনাউন বা ডাবল পসেসিভ আমরা লিখতে পারি। তাহলে দেখেন এইখানে পরীক্ষা আসতে পারে উপরের বাক্যটা দিয়ে যে এই দিসটা কোন পার্টস অফ স্পিচ, নিচের দিসটা কোন পার্টস অফ স্পিচ। দেখেন এই দিসটা কিন্তু নাউনের পরিবর্তে সাবজেক্টের জায়গায় বসেছে, আর সাবজেক্ট হতে পারে মাত্র 2টা পার্টস অফ স্পিচ, একটা হলো নাউন, আরেকটা কি? প্রোনাউন। আরেকটা কি? প্রোনাউন। তাহলে এইখানে তো নাউন এটা না, তার মানে এটা হচ্ছে প্রোনাউন, এটা সাবজেক্টের জায়গায় বসেছে। আর নাউনের পূর্বে যে ওয়ার্ডটা পারে না,
কখনো প্রোনাউন হতে পারবে না, সেই ওয়ার্ডটা হবে কি অ্যাডজেক্টিভ। সেই ওয়ার্ডটা কি হবে অ্যাডজেক্টিভ। তার মানে এই যে দিস দ্যাট দিস দোস এইগুলো ছাড়াও যত প্রকার প্রোনাউন আছে সব প্রোনাউন যদি নাউনের আগে বসে তাহলে সেটা নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে কোনো নাউনের আগে যদি কোনো প্রোনাউন বসে সেটার প্রোনাউন নাম থাকে না, সেটা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। এটা চারটা নাম হতে পারে। এর নাম হতে পারে এক ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাম হতে পারে, এটার নাম হতে পারে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, এইটার নাম হতে পারে শুধু অ্যাডজেক্টিভ, এটার নাম হতে পারে ডিটারমিনার। অর্থাৎ অপশনে যেটা থাকবে আমরা সেইটাকে অ্যান্সার করলে এই নাউনগুলি this থাকে, that থাকে, those থাকে, this থাকে, তাহলে আমরা একটা অপশনের থেকে যেটা অপশন আছে সেটা নিয়ে বসে শুধু অ্যাডজেক্টিভ থাকলে ওটা হবে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ থাকলে সেটা হবে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থাকলে সেটা নিতে পারবো, যে সমস্ত ডিটারমিনার থাকে সেটাও আমরা নিতে পারবো। দেখেন তাহলে আজকে আপনার সাথে আমি বেশি সময় দিতে পারছি কারণ আমার এখনই রাত ৯টার সময় আরেকটা ক্লাস আমাকে ক্লাস নিতে হবে। তার জন্য আজকে এখানে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আমাদের আরেকটা আমার কাজ থাকার জন্য আজকে এখানে ক্লাসটা রাখছি।